ক্রিকেট মাঠের ২২ গজে একটা বিশৃঙ্খলা এবং এই বিশৃঙ্খলাপূর্ণ একটা টি-20 ওয়ার্ল্ড কাপ দেখছে গোটা বিশ্ব। তবে সারা বিশ্বের বিশৃঙ্খলা নিয়ে আমি ঠিক জানি না, তবে ক্রিকেট মাঠের যে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা সুন্দর। এই বিশৃঙ্খলা ক্রিকেটের বিশ্বায়ন বলছে, যেটা কিনা এখন পর্যন্ত 15টা ম্যাচে মোটামুটি সব রং দেখিয়ে দিয়েছে এবারের আসর, যেখানে কিনা ছোট দল বড় দল বলে কথা নেই, যে অ্যাসোসিয়েটেড টিম যেগুলো খেলছে তারাও আসলে ছেড়ে কথা বলছে না, যেখানে টেস্ট প্লেইং নেশনগুলোও রীতিমতো খাবি খাচ্ছে এবং সেই সাথে সাথে বলা যাচ্ছে না যে প্রেডিকশনে কে বলছে যে কোন টিম জিতবে। যাই হোক, পুরো আয়োজনে আজকে আমরা কথা বলবো নাম্বার 14 এবং নাম্বার 15 ম্যাচ। বিশেষ করে 15 ম্যাচ উড বি মাই ফেভারিট, বিকজ বাংলাদেশ অলরেডি ওয়ান দ্য ম্যাচ এগেইনস্ট শ্রীলঙ্কা, যেটা কিনা একটা গুড স্টার্টের জন্য বাংলাদেশ অপেক্ষা করছিল এবং সেটা হয়েছে থ্যাঙ্কফুলি। এবং আমরা সেই সাথে সাথে জানার চেষ্টা করব যে কোথায় ভুল ছিল, সামনের ম্যাচগুলো কিভাবে আগাবে, এবং সেই সাথে সাথে রাতে আরও দুটো খেলা আছে যেখানে হাই ভোল্টেজ ম্যাচও অপেক্ষা করছে আপনাদের জন্য। স্বাগত জানাচ্ছি গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং। কো স্পন্সর হিসেবে রয়েছে ZSRM, আবিবা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL, অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। থ্যাঙ্কস টু অল আওয়ার পার্টনার্স। আমি রহমান রাশের সাথে রয়েছি এবং আজকে আমার সাথে স্পেশাল গেস্ট রয়েছে দ্য মোস্ট হ্যান্ডসাম খালেদ মাসুদ, সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট। স্বাগত জানাচ্ছি খালেদ মাসুদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। এবং সেই সাথে আমার হাতের ডানে বরাবরের মতো ফ্যান জোনে রয়েছেন আমাদের ক্রিকেট পাগল ফ্যান, এবং 6 জনকে দেখতে পাচ্ছি আজকে উপস্থিত হয়েছেন। অনেক ধন্যবাদ। আশা করি সকালবেলা খুব টেনশন নিয়ে খেলা দেখেছেন। কয়জন অ্যালার্ম দিয়েছেন? নিশ্চয়ই অ্যালার্ম দিয়ে খেলা দেখেছেন সবাই। আচ্ছা, সংক্ষেপে জানতে চাইবো কে কোথা থেকে এসেছেন, কি করছেন আপনারা? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন রিজু। আমরা 6 জনই আসলে অ্যাসোসিয়েশন অফ রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। আপনি জেনে খুশি হবেন যে আমাদের দেশে দেশীয় এবং আন্তর্জাতিক বেতারগুলোতে একসময় খুবই লেখালেখি হতো, প্রত্যন্ত পর্যায় থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে অনেকে চিঠি লিখতেন। তো আমরাও সেই 6 জন সেই পাগল মানুষ, আমরা তার ছেড়া অর্থাৎ বেতারের ফ্যান। তো আমরা এই বেতারের ব্রডকাস্টিং এখন হয়তো কমে গেছে, কিন্তু আমরা পারস্পরিক সম্পর্ক ধরে রাখার জন্য আমাদের এই অ্যাসোসিয়েশনের উদ্যোগ রয়েছে। কি নাম? আমি সাজ্জাদ হোসেন, আমি ঢাকা থেকে আসছি। চমৎকার, মাইক্রোফোনটা পাস করবেন। আসসালামু আলাইকুম, আমি প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল আলম রিপন, অ্যাসোসিয়েশন অফ রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট। আর আমি সিভিল ইঞ্জিনিয়ার, রুয়েটে পড়াশোনা, এখন ঢাকাতে সেটেল, নিজে কনস্ট্রাকশন ফার্ম এবং ই কমার্স বিজনেসের সাথে জড়িত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ চান মিয়া, অ্যাসোসিয়েশন অফ রেডিও লিসেনার্স ক্লাবের সাধারণ সম্পাদক। আমি এসেছি সিলেট থেকে। আচ্ছা, অসাধারণ। পিছনের জন। আসসালামু আলাইকুম, আমি আমিনুল ইসলাম রানা। আমার জার্সি মিলে গেছে। আচ্ছা, আমি আমিনুল ইসলাম রানা, আমার হোম ডিস্ট্রিক্ট গাইবান্ধা। আমি বর্তমান ঢাকায় আছি, একটা বেসরকারি প্রতিষ্ঠানে জব করতেছি। আমি অ্যাসোসিয়েশন অফ রেডিও লিসেনার্স ক্লাবের প্রোগ্রাম বিষয়ক সহ সম্পাদক। চমৎকার। আসসালামু আলাইকুম, আমি মোহাইমিনুর রহমান, বাসা ঝিনাইদহ, এবং বর্তমান আছি উত্তরাতে। আমি পড়াশোনা করি। জি, 5 জন। আসসালামু আলাইকুম, আমি এটিএম আতাউর রহমান রঞ্জু, অ্যাসোসিয়েশন অফ রেডিও লিসেনার্স ক্লাবের সহ অর্থ সম্পাদক। এসেছি রংপুর থেকে, ঢাকায় এখানে একটা গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করি, সিনিয়র ম্যানেজার কমার্শিয়াল ডিপার্টমেন্টে। অনেক ধন্যবাদ। এবং ক্রিকেট নিয়ে আজকে অনেক কথা হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, সবার আগে দর্শকদের সাথে যারা টেলিভিশন সেটের সামনে বসে আমাদের জন্য অপেক্ষা করছিলেন এতক্ষণ এবং ক্রিকেটের আড্ডায় ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন, আমি একটু জানিয়ে রাখি, প্রতিদিনের মতো বরাবরের মতো গত পর্বেও আমরা আপনাদের জন্য প্রশ্ন রেখেছিলাম। সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কে বিজয়ী হয়েছেন তার নাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, এবং সেই সাথে সাথে আজকে কোন কুইজ হয়েছে আপনাদের সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমাদের গতকালকে কুইজ ছিল পাকিস্তান বনাম যে যুক্তরাষ্ট্রের যে ম্যাচটা হয়েছে, একটা ফেমাস ম্যাচ, যেটা কিনা যুক্তরাষ্ট্র একটা রেকর্ড করে ম্যাচ জিতেছে। সেই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে ছিল? অপশন ছিল এ অ্যারন জোন্স এবং বি মোনাঙ্ক প্যাটেল। সঠিক উত্তর অপশন বি মোনাঙ্ক প্যাটেল, এবং বিজয়ী হয়েছেন এনামুল হক চট্টগ্রাম থেকে। স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এনামুল হক, অনেক ধন্যবাদ পার্টিসিপেট করার জন্য, এবং আশা করছি যারা টেলিভিশন সেটের সামনে রয়েছেন নিশ্চয়ই এই সুযোগ হারাবেন না। আজকের কুইজটা একটু মনোযোগ দিয়ে শুনে রাখুন। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, যেটা কিনা আজকে সকালবেলায় হলো, সেই ম্যাচে কোন ভেন্যুতে এই ম্যাচটি হয়েছে? অপশন এ গ্র্যান্ড পেইরি স্টেডিয়াম এবং অপশন বি নাসাউ ক্রিকেট গ্রাউন্ড। আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন, এরপর কি লিখবেন? WC লিখবেন, তারপরে স্পেস দিয়ে এ অথবা বি, কোনটা সঠিক বলে মনে হচ্ছে আপনার কাছে, পাঠিয়ে দেবেন 26969। এই নাম্বারে যত খুশি ততবার, অর্থাৎ যতবার দিবেন তাতে আপনার উইনিং পসিবিলিটি বা চান্স বেড়ে যাবে। শেষ সময়
আগামীকাল দুপুর 2টা পর্যন্ত। সর্বোচ্চ উত্তরদাতার জন্য রয়েছে 1000 টাকার মোবাইল রিচার্জ। ম্যাচের বিশ্লেষণে যেতে চাই এবং সেই সাথে সাথে বলে রাখি সেট কুইজও রয়েছে, সো আপনাদের জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই। তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যেটা কিনা ইতিমধ্যে বাংলাদেশ সবাই জেনে গেছে, কেননা সবাই খেলা দেখেছে বলে মনে করছি আমরা, বিশ্বকাপে একটা ভালো শুরু হয়েছে বাংলাদেশের এবং ভয় ধরিয়ে দিয়েও শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত 2 উইকেটে টাইগাররাই ম্যাচ জিতে নিয়েছে। ডালাসে খেলা হয়েছে, যেখানে 125 রানের টার্গেট দিয়েও ম্যাচ জমিয়ে তুলেছিল শ্রীলঙ্কা। ব্যাটিং বিপর্যয়ে দেখেছে দু দলই, তবে বারবার রং বদলিয়েছে এই ম্যাচটা এবং শেষ পর্যন্ত বাংলাদেশই জিতে নিয়েছে। বল হাতে তাসকিন, মুস্তাফিজ রিশাদ আর ব্যাট হাতে জয়ের নেপথ্যে তাওহিদ হৃদয়, লিটন দাস, মাহমুদুল্লাহ সবাই মিলে অ্যাকচুয়ালি টিম গেম খেলেছে। এদিন আন্তর্জাতিক টি-20তে সৌম্য সরকার ভালো করেননি, 0 রানে আউট হয়ে গেছেন। আজকেও বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের বিজয় কেতন উড়েছে। জয়ধ্বনির শুরুটা ডালাস থেকে, যা ছড়িয়ে পড়েছে ক্রিকেট বিশ্বে। সব অভিযোগ অভিমান ভুলে লাল সবুজের জয়ে আনন্দে আত্মহারা টাইগার ভক্তরা। বিশ্ব আসরে স্বপ্নযাত্রার শুরুতে জয় এলেও আক্ষেপও কম নয়। লঙ্কা বধে সুপার 8-এর পথে এগিয়ে থাকাও হলো, সঙ্গে পুরনো শত্রুতার বাউটে আরো 1 রাউন্ড বাংলাদেশের পক্ষে। বিস্ময় তরুণ রিশাদ হোসেন বাজির ঘোড়া বাংলাদেশের, জ্বলে উঠেছেন প্রথম ম্যাচেই। পরপর 2 বলে আসালঙ্কা ও হাসারাঙ্গাকে ফিরিয়ে স্বপ্নময় করে তোলেন নিজের বিশ্বকাপ অভিষেক। এরপর ধনঞ্জয় ডি সিলভার উইকেটও লেগ স্পিনারের ঝুলিতে। ইনজুরি থেকে ফিরেই আগুন ঝরিয়েছেন তাসকিন আহমেদ। ভয়ঙ্কর কুশাল মেন্ডিসকে দিয়ে শুরু, আর শেষে দাসুন সানাকার উইকেট নিলেও গতি আর বুদ্ধির খেলায় বারবার বোকা বানিয়েছেন লঙ্কান ব্যাটারদের। আর সে সুযোগে মোস্তাফিজ তুলে নিয়েছেন 3 উইকেট। অথচ লঙ্কার শুরুটা সত্যি ভয় জাগানিয়া। অন্তত পাওয়ার প্লেট 53 রান বিশাল স্কোরের শঙ্কা জাগিয়েছিল। সাকিবের ধারহীন বোলিং আর পাথুম নিশাঙ্কার ব্যাটিং যার মূলে। বাকি 14 ওভারে 71 রান। গতি, সুইং, স্পিনে কামব্যাকের রূপকথার গল্প লিখেছে টাইগার বোলাররা। মাত্র 125 রানের টার্গেট যতটা সহজ হবে ভাবা গিয়েছিল ততটা হয়নি। চিরচেনা টপ অর্ডারের ব্যর্থতা। সৌম্য সরকার এমন ম্যাচেও রানের দেখা পাননি। নাজমুল হোসেন শান্ত ফ্লপ। সফল তানজিদ হাসান তামিম ব্যর্থ হতে সময় নেননি। 28 রানে নেই 3 উইকেট। তবে লিটন দাস এদিনও 100-র নিচে স্ট্রাইক রেটে ফিরেছেন। তবুও তার 36 রান মহামূল্যবান। তাওহিদ হৃদয়ের সাথে 63 রানের জুটি ভঙ্গুর ব্যাটিং লাইনে শক্ত কাঠামো। হাসারাঙ্গার বলে আউট হলেও ওই ওভারের প্রথম 3 বলে টানা 6। পুরো ম্যাচের দৃশ্যপটে তাওহিদ হৃদয়ের এঁকে দেয়া ছবি। হৃদয়ের বিদায়ে হৃদয় ভাঙার ভয় ধরেছিল। 22 রানে 5 উইকেট হারানো বাংলাদেশকে আরো অনেকবারের মতো টেনে তোলেন মাহমুদুল্লাহ। যে ছবিটাকে হৃদয়ে ধারণ করে ডালাস ছাড়বে বাংলাদেশ দল। হতাশ করেনি বাংলাদেশ দল, হতাশ হয়নি সমর্থকরাও। জয়োৎসবে ভাসতে ভাসতে ডালাসকে বিদায় জানিয়েছে। বিদায় হতে চলল বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কা দলেরও। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। এবং এই উচ্ছ্বাসটা খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রতিটা সমর্থকেরই মনে জেগেছে। বিশেষ করে আপনারা দেখেছেন যে চন্ডিকা হাতুর সিংহে যেভাবে মাহমুদুল্লাহকে জড়িয়ে ধরে আনন্দ করেছেন, খুব স্বাভাবিকভাবে তারও সময়টা একটু টাফ যাচ্ছে। বাংলাদেশ ব্যাট প্যাচ থেকে বেরিয়ে আসবে কিনা সেটা বলা যাবে যে পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে, যেমন একদিন পরেই খেলা রয়েছে সাউথ আফ্রিকার সাথে। খালেদ মাসুদ কি মনে করছেন আজকে বাংলাদেশ যখন ব্যাটিং শুরু মানে খেলায় টসে জিতে ফিল্ডিংয়ে নিল, প্রথমত এটা একটা ভালো ডিসিশন ছিল বলে মনে করছেন আমার ধারণা, এবং সেই সাথে সাথে ম্যাচ যখন অ্যাপ্রোচ করলো কয়েকবার রং বদলিয়েছে। না, বেসিক্যালি আপনি তো টসটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট ছিল, বাট টসটাকে খুব সুন্দরভাবে ইউজ করে ফেলেছে শ্রীলঙ্কা। বলবো খুব ভালো স্টার্টিংটা, ব্যাটিং ভালো ছিল। বাট এই মাঠে যে হিস্ট্রি ওয়ার্ল্ড কাপে, তাতে কিন্তু টস জিতে প্রথমে সবাই ফিল্ডিংটা প্রায়োরিটি দেয়, বিকজ প্রথম 5-6 বার ব্যাটিং করতে প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে স্টার্টিং কিন্তু শ্রীলঙ্কা কিন্তু খুব সুন্দর ব্যাটিং করছিল, এবং পরে যে কামব্যাক করলো বাংলাদেশ টিম, এবং রিশাদের বোলিং, তাসকিন বলেন, প্রত্যেকেই, মোস্তাফিজ, প্রত্যেকেই কিন্তু খুব সুন্দর বলবো যে ভালো বোলিং করেছেন। এবং বিশেষ করে আমাদের যে প্রবলেমটা হচ্ছে, আমরা আজকে নিঃসন্দেহে বলবো যে অভিনন্দন বাংলাদেশ বলবো যে এই জন্য যে ম্যাচ জিতেছি, কিন্তু হয়তো আমরা রেজাল্ট জিতেছি,
কিন্তু ওভারঅল আমাদের কিন্তু এখনও অনেক জায়গায় দুর্বলতা আছে, সেগুলো আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। বিকজ আপনি যখন ভালো টুর্নামেন্টে খেলতে গেছেন, ভালো কিছু পেতে গেছেন, তখন প্রত্যেকটা জায়গাকে আপনাকে ডেভেলপ করতে হবে। আমাদের বেশ কিছু ল্যাকিংস এখনও আছে। আপনি যদি স্টার্টিংটা দেখেন 125 আপনি চেস করছেন, স্টার্টিংয়ের সৌম্য সরকার যখন যে বলটাতে আউট হলো, আপনি খুবই ফার্স্ট ওভার বা তার জন্য তো সে প্রথমেই ওই বলটা জোর করে সে মিড উইকেটে খেলতে গেছে। তো আপনি যখন একটা রানের মধ্যে নাই, আপনি যখন খুব খারাপ সময় আছে মানুষের লাইফের মধ্যে, তখন মানুষ চিন্তা করে বেসিক জায়গায় থাকবো, বেসিকটা থাকবো। তো আমি জোর করে এই লেগ সাইডে খেলতে যেয়ে বল টপে যে আপনি আউট হয়ে গেলেন, বরঞ্চ এই বলটাকে আপনি লেগ সাইডে না খেলে বরঞ্চ আমি সেফ জোনে থাকি। আমার তো 125 টার্গেট, এমন তো না 300 রানের টার্গেট। তো আমি একদম পুরো বলটাকে আগে খেলি, নিজে 1-2 করে খেলে নিজে একটু বিল্ড আপ করি, যেটা লিটন দাস করছিল ইনিশিয়ালি। কিন্তু লিটন দাস অনেক সময় নিয়েছে, বেসিক্যালি লিটন দাস খেতে গিয়ে আমরা মার্ক করার প্লেয়ার। এবং খেয়াল করবেন লিটন দাস কিন্তু আজকে অফ স্ট্রিকের বাইরের কিছু বল যেটা মনে হচ্ছিল যে তার ছেড়ে দেওয়া উচিত, ছেড়ে বল আজকে কিন্তু অনেক সময় নিয়েছে, এবং আমার মনে তার প্ল্যানটা ছিল যে এরকম আজকে সময় নিয়ে খেলবো। এবং এই ধরনের ম্যাচে কিন্তু লো স্কোরিং গেমে আপনি কিন্তু কোনো রিস্কে যাবেন না, রিস্ক নেবেন কেন? এবং টি-20 ম্যাচে তো আপনার দরকার না। আর আমাদের টিম রিস্ক নেবে হয়তো ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, তারা প্রুভেন প্লেয়ার, তাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু 2টা উইকেট গেলেও পরবর্তী 5 নম্বর ব্যাটসম্যান এসে হয়তো দেখা গেলো যে 50 রান করে খেলা শেষ করে দেবে। কিন্তু আমাদের টিমের যে অবস্থা, সেখানে কিন্তু আপনি কারো উপরে বিশ্বাস পাচ্ছেন না যে কে দাঁড়াবে, কে রান করবে, কে করবে না। তো বেসিক্যালি 3টা প্লেয়ারের উপর ডিপেন্ড করেছিল আমাদের, মাহমুদুল্লাহ, তামিম জুনিয়র এবং সাথে তৌহিদ হৃদয়। এই 3টা প্লেয়ার বাদবাকি কিন্তু সব প্লেয়ার কিন্তু অফ ফর্মে। তো যদি কোনো কারণে যদি ক্লিক না করতো তৌহিদ হৃদয়, তাহলে কিন্তু আপনি ট্রাবলের মধ্যে পড়ে যেতেন। তো এই জন্য আমি বলবো যে আপনাকে এই ধরনের ম্যাচগুলোতে আপনাকে কিন্তু খুব বেসিক, যে আমি 125 আমি আমার নিজের বেসিক খেলা খেলতে থাকি, রান টার্গেটের প্রবলেম নয়, খেলে অ্যাডজাস্ট করি, এবং উইকেটটা আপনার ডিফিকাল্ট। এবং আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপে, অন্যান্য ওয়ার্ল্ড কাপে এরকম সাধারণত হয় না, এই ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় অনেক অঘটন সম্ভাবনা আছে। আজকে যদি দেখেন আফগানিস্তান কিন্তু হারাই দিয়েছে। কিন্তু বাইলুল ভাই, এটা কি আসলে অঘটন বলবেন? কেননা আমরা দেখেছি যে ওই দিন পাকিস্তানকে ম্যাচ হারিয়ে দিল যুক্তরাষ্ট্র, আমরা দেখলাম যে কানাডাও গতকালকে ম্যাচ জিতলো আয়ারল্যান্ডের সাথে। এটা কি একেবারেই খুব বডি ল্যাঙ্গুয়েজ বলেন, অ্যাপ্রোচ বলেন, ওরা কি একেবারেই বেটার টিম হিসেবে? আমি আপনাকে অঘটন, আমি হয়তো কথাটা ওয়ার্ডটা ইউজ করেছি, বাট আমি অঘটন বলবো, তারা বেটার ক্রিকেট খেলেছে। আপনি যদি দেখেন যে ইউএসএ যে পাকিস্তানের সাথে খেলছে, পাকিস্তান অনেক বাজে খেলা খেলছে, ভালো ব্যাটিং করে না ইনিশিয়ালি, তারপরে ফিল্ডিং খুবই পোর ফিল্ডিং, মানে ইন্টারন্যাশনাল লেভেলে এরকম লেভেলে আপনি বল ধরছেন লাইনে দিয়ে, আপনি বডির সাথে টাচ করে দিচ্ছেন লাইনে, যে 4 হয়েছে, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে যায় না। তো এই 20 ওভারের খেলায় যদি আপনি এই 10-15 এক্সট্রা রান দিয়ে দেন, হোয়াইট বল করেছে অনেক পাকিস্তান, তো তার মানে এই মার্জিনটা কিন্তু আপনি, এবং লো স্কোরিং গেম হচ্ছে, তো সেখানে যদি 15-10 রান যদি আপনি দিয়ে দেন এক্সট্রা, তাহলে তো তার মানে অন্য টিমকে সহজ হবে। এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, আগে বিগত দিনগুলোতে এত পরিমাণ প্লেয়ার ইন্ডিয়া পাকিস্তান থেকে ওই সব দেশে খেলার সুযোগ পেত না, অপরচুনিটি পেত না। এখন অনেকে যারা ইন্ডিয়া টিমে সুযোগ পাচ্ছে না, পাকিস্তান টিমে সুযোগ পাচ্ছে না, বা শ্রীলঙ্কায় সুযোগ পাচ্ছে না, তারা মুভ করে আমেরিকাতে চলে যাচ্ছে, কানাডা চলে যাচ্ছে, এইসব জায়গাতে অনেক অপরচুনিটি আছে, এবং ওখানে এখন ভালো ফাইন্যান্সিয়ালি তারা বেনিফিট হচ্ছে, ফলে তারা ওই সব দেশের হয়ে খেলছে, এবং তারা সুন্দর একটা নিজেকে শো করতে পারছে। এই যে সহযোগী দেশগুলোর যে পারফরমেন্স, তাতে কি আপনাকে আমি তো মনে করি ফুটবল ওয়ার্ল্ড কাপের মতো এরকম হওয়া উচিত। এবং এই 2020 ভার্সনে কিন্তু এই ধরনের খেলা দেখবেন 2 বছর পরে অনেক মানে পুরাতন দলগুলো অনেকে হয়তো অনেক পিছনের দিকে চলে যাবে, নতুন দলগুলো কিন্তু রীতিমতো চাপে পড়ে গেছে। আপনি যেগুলো টিমের কালচার খুব ভালো, যেমন ইন্ডিয়া কখনোই পিছাবে না, বিকজ তাদের কালচারটা খুবই ভালো। ও তাদের আইপিএল থেকে দেখবেন যে আজকে ইন্ডিয়া টিমে যারা খেলছে, তারা কিন্তু অলরেডি আইপিএলে প্রুভেন, এরকম 15টা ম্যাচ 16টা ম্যাচ খেলে তারপর এখানে আসছে। তো অস্ট্রেলিয়া টিম পিছাবে না, ইংল্যান্ড টিম পিছাবে না, কিন্তু অন্যান্য টিম হয়তো পিছিয়ে যাবে, শ্রীলঙ্কা পিছিয়ে যেতে পারে, অনেক দেশ আছে যারা হয়তো পিছনের দিকে চলে আসতে পারে। আমরা দেখি ফ্যান জোনে যারা আছে তারাও খেলা দেখেছে। শ্রীলঙ্কা কিন্তু হ্যাড এ ফ্লাইং স্টার্ট, 4-5 নাম্বার ওভার যখন খেলা হচ্ছে তখন 48 রান হয়ে গেছে। কত রান হবে বলে মনে করছিলেন তখন? আর নিশ্চয়ই ততক্ষণে কে স্ট্যাটাস দিয়ে দিয়েছেন ফেসবুকে যে বাংলাদেশ আজকে খবর আছে, যে চাকাটা তখন ছিল, ভাবছিলাম যে 200 যায় কিনা। আরে বাপরে, তারপরে না ওটা ছিল, পরে তাসকিন এসে তো জিনিসটা ইয়া করে দিল। তারপরে যখন মোস্তাফিজ আসলো আর রিশাদ আসলো পরে, এই যে উইকেটটা নেয়ার পরে আর রিশাদের হ্যাট্রিক একটা সুযোগ ছিল, দেখছি আমি হ্যাট্রিক সুযোগ ছিল, কিন্তু ওই চাকাটা তখন থামাই দিছে। আসলে মানে ভেরি গ্রেট কামব্যাক। উইকেট কিপার যে শ্রীলঙ্কার যে ছিল, ও তো ভালো ব্যাটসম্যান, ওকে কিন্তু আউট করে দিছে, ও কিন্তু 0-তে। এবং দেখেন বাংলাদেশের যারা সবচেয়ে ভালো বোলার, যে তাসকিন ইনজুরি থেকে ব্যাক করলো, শরীফুল তারও এখন পর্যন্ত সে ইনজুর্ড অবস্থায় রয়েছে, তারপরেও এভাবে কামব্যাক করেছে, উইচ ইজ এ ভেরি গ্রেট সাইন। আর কে কি মনে করছেন খেলা যখন শুরু হলো, আর কার কি অনুভূতি ছিল তখন? একটু মাইকটা পাস করবেন, কেউ বলতে চান সামনে? জি,
খেলা আজকে বাংলাদেশের খেলা ছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ জিতবে কতটুকু আত্মবিশ্বাসী ছিলেন? বাংলাদেশ জিতবে আত্মবিশ্বাস ছিল 60%। কারণ হচ্ছে এটা আমার ব্যক্তিগতই ওপিনিয়ন। আমি খুবই এক্সাইটেড ছিলাম ম্যাচটা দেখার জন্য। যখন 6টায় হয়, আমার সকালে হাফ অফিস ছিল, এখানে আমার আসার কথা ছিল, সব মিলিয়ে তারপরেও আমি 5টায় উঠছি, উঠে প্রস্তুতি নিয়ে খেলাটার জন্য প্রিপারেশন নিয়ে খেলাটা কিছুটা দেখার চেষ্টা করছি। তারপর পথে ছিলাম, তখন দেখা হয়নি, রেডিওতে শুনতেছিলাম। আচ্ছা। তো মানে তাসকিন আহমেদ যখন মানে ওদের শুরুটা খুবই ভালো হয়েছে, ওদের ওপেনিং ইয়াটা ভালো হয়েছে, তখন যখন কুশাল মেন্ডিসকে তাসকিন আউট করলো, তো তখন ভাবছিলাম কুশাল মেন্ডিস অবশ্যই ভয়ঙ্কর ব্যাটসম্যান। একটু মনে হয়েছে যে বাংলাদেশ জিতলেও জিততে পারে। না না, মানে প্রথম ভাবতেছিলাম যে রানটা কি বড় হয়ে যায় কিনা। আমরা ইদানিং দেখতেছি যে বাংলাদেশের জন্য 160 150 প্লাস হলেই বাংলাদেশের জন্য ঘাম ঝরানো ম্যাচ হয়ে যায়। তো সেখান থেকে খুবই ভয় পাচ্ছিলাম যে যদি 180 হয়েই যায় তাহলে বাংলাদেশের যেই ব্যাটিং লাইন আপ, যেই ফর্ম, তাতে মনে হয় আমরা পিছিয়ে যাব। তো আশা ছাড়িনি কখনোই, ভাবতেছিলাম যে ভালো কিছু একটা হবে। আচ্ছা, মোস্তাফিজের উপরে আশা ছিল। আজকে কার খেলা সবচেয়ে ভালো লেগেছে? অন্য একজন কেউ অ্যানসার দেন, কে বলতে চান? পুরো ম্যাচে কার খেলা সবচেয়ে ভালো লেগেছে বাংলাদেশে? আসলে পুরো ম্যাচ যা দেখলাম, এর মধ্যে খুব একটা ভয়ে ছিলাম যে আমরা আসলে জিততে পারবো কি না। তো ওই ক্ষেত্রে আমি আসলে নামটা ভুলে গেছি। রিশাদ যে বল করলো, তাওহিদ হৃদয়। হ্যাঁ, মানে খুবই ছিল যে মানে ওভারঅল আপনি ম্যাচটা তো এনজয় করেছেন, হ্যাপি ছিলেন? বাংলাদেশ জিতবে বলে চিন্তা করেছিলেন? ভয় ছিল। ভয় ছিল। আচ্ছা, পাশের জন্য কি মনে বলতে আপনার রান রেট গুলো আরো হয়তো বেশি থাকতে পারতো, কিন্তু আমার মনে হয় রান একদম কম হয়ে গেছে। তারপর খুব ভয় ছিল, তবে আল্লাহর রহমতে আমরা জিতে গেছি, এটাই আমাদের মধ্যে। তো আমি তো মূলত আসলে আমি এসেছি আমার 94। যখন গ্রামে ছিলাম তখন ক্রিকেট খেলার খুব নিজেই ফিল্ডে খেলতাম বা করতাম। তো গতকাল পর্যন্ত যেহেতু আমি আজকের এই আলটিমেট ওয়ার্ল্ড কাপের এই লাইভ প্রোগ্রামে আমি থাকবো, তো গুগল থেকে অনেকগুলো বিষয় আমি অ্যানালাইসিস করতেছিলাম এবং বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার খেলাটা কেমন হবে। তো জরিপেও দেখতেছে যে শ্রীলঙ্কা জিতবে 63%, আমাদের বাংলাদেশি। তখন আমার কাছে মনে হচ্ছিল যে আসলে খেলা তো আসলে এই ধরনের স্কোরের উপর আসলে কোনো কিছু ঘটবে না। তখন আমার একটা গেস হচ্ছিল যে আসলে কিছু একটা অঘটন ঘটাবে আর কি, এবং আমি খুব আশাবাদী ছিলাম যে আসলে বাংলাদেশ কিছু করবে। হ্যাঁ, বাংলাদেশ কিছু করলে সেটা অঘটন হবে, আমি মানতে নারাজ। আচ্ছা, যাই হোক, আমি সেই ক্ষেত্রে ধরেন আমি একটা কিছু আমি মনে করতেছিলাম যে কিছু একটা হবে। যাই হোক, সেই আশাটা ছিল সবারই আমার মনে হয়। খালেদ মাসুদ কি মনে করছেন আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট কি ছিল? না, আজকে কিন্তু আমি বলবো যে টোটাল টিম গেম। আপনি একবারে একজন বলবো না যে এক্সট্রাঅর্ডিনারি খেলেছে, সবারই কিছু কন্ট্রিবিউশন ছিল। আপনি যদি দেখেন লেগ স্পিনার বলেন, তার যে ইয়ার কি বলে, তার একটা সুন্দর কন্ট্রিবিউশন ছিল রিশাদের সাথে। আপনি যদি বলেন মোস্তাফিজের সুন্দর একটা ব্রেক থ্রু, তাসকিন যখন যে সময়গুলো দরকার ছিল, প্রথমে তো 10 ওভারে তারা ভালো রানে যাচ্ছে, পরবর্তীতে যেভাবে কামব্যাক করলো প্রত্যেকটা বোলারই, আমার মনে হয় যে সবাই ভালো বল করেছে। আমাদের বোলিং খেলাটা 14 ওভারের পরে গিয়ে বাংলাদেশ যেভাবে কামব্যাক করেছে, মানে আমাদের বোলিং এবং ফিল্ডিং এই ডিপার্টমেন্টটা আজকে কিন্তু সুন্দরভাবে বলবো যে কামব্যাক করেছে, খুব ভালো কাজ করেছে। ফিল্ডিংটাও ভালো হয়েছে, ফিল্ডিং তো বোলিং এবং ফিল্ডিংটা খুবই ভালো বল করেছে। এবং সাথে ক্যাপ্টেন্সিরও কথা বলবো। আজকে অনেকেই কিন্তু সমালোচনা করছিলেন যে ক্যাপ্টেন্সি ভালো না। ক্যাপ্টেন্সি হচ্ছে, আপনি যদি দেখেন রিশাদ যখন বোলিং করে, হাসারাঙ্গা কিন্তু ব্যাটিং করছে, তখন কিন্তু স্লিপস নিয়েছে। তো এইটা কিন্তু অনেকে হয়তো শর্ট থার্ড ম্যান নিত। তো এই যে অ্যাটাকিং মুভমেন্টে গেছে, ওই মুহূর্তে উইকেট পড়েছে, দামাদামে অ্যাটাকিং মুভমেন্টে গেছে, একটা অল আউটের চান্সে গেছে, তো তাদেরকে কিন্তু প্রেশারে ফেলেছে। তো এইটা আমার কাছে খুবই ভালো প্লাস পয়েন্ট। সাথে দুজন প্লেয়ারের নাম আমরা হয়তো বলবো যে তৌহিদ হৃদয়ের এবং লিটন দাসের পার্টনারশিপটা আমাদের অনেক বড় হেল্প করেছে। আর ফিনিশিং তো আপনি অনেক বাদ পড়া প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ, আমার কাছে মনে হয় যে মাহমুদুল্লাহ কি একটা পরিবর্তন তো মনে হয় সবাই খেয়াল করেছে, তাই না? ওর ব্যাটিং স্টাইলটা তো আমি জানি না, বাংলাদেশের জনগণ আমার মনে হয় সবাই মাহমুদুল্লাহ রিয়াদকে টিমে চায়। হ্যাঁ, এবং সব সময় চেয়েছিল, এবং সেটা প্রমাণ করেছে। কারা যেন দূরবীনে দেখেছে খারাপ প্লেয়ার, আমি তাই না, আমি তাই মনে করি। আপনি এখনো কিন্তু মাহমুদুল্লাহ কি তার খেলার স্টাইলটা চেঞ্জ করেছে? টি20 যে জামানা মানুষ যেভাবে চাইছে, চেঞ্জ করতে হবে। আপনি ধরেন ওকে কি এত মারকুটে আমরা দেখেছি আগে প্রথমে যখন শুরু করেছিল? না, দেখেন সিম্পল একটা ঘটনা, আপনাকে যদি 1 ঘন্টা টাইম দেওয়া হয় যে ড্রেসটা আপনি পরে আসেন, আপনি কিন্তু সময় নিয়ে ড্রেস পরবেন। আপনাকে যদি বলে 2 মিনিটের মধ্যে ড্রেস চেঞ্জ করে আসেন,
তারপরে 2 মিনিটের মধ্যে তো 20-20 ফরম্যাট টেস্ট ম্যাচ এবং ওয়ানডে ম্যাচ। তো আপনাকে টেস্ট ম্যাচে বা খেলতে হলেও আপনি ওই চিন্তা করে খেলতে হবে, এবং সাথে 20-20 ফরম্যাটে যদি খেলতে হয় আপনাকে ওই স্টাইলেই খেলতে হবে, নাহলে তো আপনি টিমের সুযোগ পাবেন না। আমি মনে করি এই ধরনের ক্লাস প্লেয়ার যারা কিনা, আমি ক্লাস বলতে বোঝাচ্ছি, দেখেন একটা প্লেয়ার 15-16 বছর এমনি ক্রিকেট খেলে না, সে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা সব জায়গায় খেলেছে, সব জায়গায় পারফর্ম করেছে, তো একদম রেডি টু প্লে। আপনি তো রেডি হয়ে আছে, তার ব্রেন, এক্সপিরিয়েন্স সব কিছু রেডি আছে। একটা নতুন প্লেয়ার যে হয়তো আমেরিকা দেখবে, সাপোজ এক্সাম্পল কথা, আমি আপনি অন্যভাবে নিয়ে না, আমি কাউকে বলছি, কাউকে ছোট করছি না, যে কোনো মানুষের ক্ষেত্রে নতুন একটা মানুষ যাবে, আমেরিকা খেলা আছে, যাই একটু আমেরিকা সাইট সিন দেখবে আছে। টেন্ডুলকারের মতো প্লেয়ার আছে যারা 16 বছরেই আপনার ত্রাস, কিন্তু লাখে একটা। কিন্তু আপনি ম্যাচুরিটিকে আপনি প্রায়োরিটি দেবেন, যে না যারা দেশ বিদেশে এখন দেখার সময় নেই, আর এখন তারা পারফর্ম নিয়ে ব্যস্ত। এরকম কোনো আর ম্যাচিউর কোনো প্লেয়ারকে আপনি আমি মুশফিককেও মনে করি এখনো আপনার ধরনের ইউজফুল প্লেয়ার, আমার কাছে মনে হয়। বিকজ আমি জানি না যে আপনি বলেন তো বাংলাদেশ টিমে আজকে অবশ্যই আমরা খুবই আনন্দিত, বাংলাদেশ টিম সুপার 8-এ যাওয়ার জন্য সুন্দর একটা ডোরটা ওপেন হলো সুন্দর বাংলাদেশ টিমের জন্য। আমরা চাই যে বাংলাদেশ টিম পরবর্তী ম্যাচ যদি জিতে, দেখবেন যে আরও 2-1টা ম্যাচ হয়তো জিতে আসবে। কনফিডেন্সটা নাই বাংলাদেশ টিমের, সবচেয়ে বড় কথা কনফিডেন্সটা নাই। আমরা সবাই টেনশন আছি, শ্রীলঙ্কার সাথে খেলা তাই চিন্তা করছি, শ্রীলঙ্কা কিন্তু অত উঁচু মানের দল না এখন, কিন্তু তাই আমরা চিন্তা করছি শ্রীলঙ্কার সাথে জিততে না, কিন্তু আমরা আমাদের খারাপ খেলছি বলে তাই অবস্থা। আপনি লিটন দাস কত ভালো, আমি এখন তো হয়তো মানুষ আমাকে মানে একটু খারাপ ভাষা বলবে, কিন্তু আমরা তো লিটন দাসের 50-70 রান দেখেছি, কি সুন্দর ব্যাটিং করতে, সৌম্যর একটা 50-70 দেখেছি, কিন্তু আমরা আমাদের খেলাটা খেলতে পারছি না। তো একদম ভয়ের মধ্যে আছি, দেখতে পাচ্ছি না ঠিকমতো বল, এরকম একটা অবস্থা। এবং ইন্ডিয়ান প্লেয়ার একটা ভুল করে না, আপনি দেখবেন যে ইন্ডিয়ান প্লেয়াররা কোনো একটা প্লেয়ার যদি অফ ফর্মে থাকে, 3 ম্যাচ যদি রান না করে, দেখবেন যে তারপরে যখন রান করা শুরু করবে মেশিন হয়ে যাবে, 15 ম্যাচ কন্টিনিউয়াসলি রান করবে। সেটা কি আমাদের প্লেয়াররা কি হোমওয়ার্ক করে না নাকি? আমাদের প্লেয়াররা হোমওয়ার্ক ইমপ্লিমেন্টেশন নাই। আমি আপনাকে কোনটা প্রথমে বললাম যে সৌম্য সরকার রানে নাই, তা আপনি রানে নাই মানে কি, আপনি ধরেন আপনি খুব বিষণ্ণতায় আছেন, আপনার লাইফে আপনি বিষণ্ণতা আছেন, তো কি করবেন? প্রথমে তো চুপচাপ রিল্যাক্স ঘুমানোর চেষ্টা করবেন, যে আমি ঠান্ডা মাথায় যেই কাজগুলো আছে ডিসিপ্লিন কাজ, সেই পথে আমি হাঁটতে থাকবো, আমি অন্য এক্সট্রা কাজ করতে যাবো না। আপনি যখন খুবই ওভার কনফিডেন্ট, তখন আপনি সব কিছু করবেন, তখন আপনি সব কিছু লাগবে না। কিন্তু পাইলট ভাই, আপনারা যখন খেলছিলেন তখনও তো এত স্পেশালাইজড কোচ ছিল না, এখন তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা কোচও থাকে। দেখেন, আমি মনে করি যে কোচ তো অবশ্যই দরকার আছে, কোচ হচ্ছে 5%, যে কোচ আপনাকে হয়তো 5% বিভিন্ন রকম ট্যাকটিক্যাল বিভিন্ন রকম কথা বলবে, অপারেট নিয়ে কথা বলবে, টিম নিয়ে প্ল্যান করবে, কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে প্লেয়ারকে। যদি তাই হতো তাহলে টেন্ডুলকারের কোচ তো কেউ মানে অনেক বড় কোচ না, বা ব্রায়ান লারার কোচ তো কেউ নামই জানি না আমরা। তো প্লেয়ার হচ্ছে মেন ম্যান, যে কিনা ওখানে যে ইমপ্লিমেন্ট করবে, তার হার্ডওয়ার্ক, তার মেধা, তার সমস্ত কিছু ইম্পর্টেন্ট। কারণ অনেক বড় মানুষ আছে যারা হয়তো ছোট্ট একটা স্কুল থেকে পড়ালেখা করছে, কলেজ থেকে পড়ালেখা করছে, ওই মানুষটা খুব ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় ওই অ্যানালাইসিসটা আমাদের প্লেয়াররা খুব কম করে। এবং বাংলাদেশ নিয়ে কথা বললে আসলেই শেষ হবে না, পুরো এপিসোড লাগবে, আরও 2-3টা এপিসোড লাগতে পারে। আমরা এর পরবর্তী ম্যাচ যেগুলো রয়েছে, আজকেও আরও কয়েকটা খেলা আছে হাই ভোল্টেজ ম্যাচে, সেগুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে একটা সেট কুইজ কমপ্লিট করে ফেলি। 2টা সেট কুইজ আছে আমার হাতে, দেখতে পাচ্ছেন যে 2টা আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে আপনাদের জন্য। প্রথম কুইজ, আজকে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে প্রথমে হাত তুলবেন আমার প্রশ্ন শুনে, তারপরে উত্তর দেবেন। সৌম্য সরকার আনফর্চুনেটলি রান করতে পারেননি, একটু ব্যাট প্যাচের মধ্যে যে আছে, খালেদ মাসুদ পাইলট উনিও বলছিলেন, আমরা সবাই জানি সেটা। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে আজকে সৌম্য সরকার রান করতে পারেননি, এবং সেটা আনফর্চুনেট একটা রেকর্ডও হয়ে গেছে টি-20-র ইতিহাসে। কততম বারের জন্য 0 রানে আউট হয়েছেন সৌম্য সরকার? এনিওয়ান? একটু টাফ কোয়েশ্চেন, আমার মনে হয় যে ছিল আলোচনায়। আচ্ছা ঠিক আছে, কোয়েশ্চেন কি চেঞ্জ করে দিব? আচ্ছা, সৌম্য সরকার 13 ওভারের মতো ডাক মেরেছে, যেটা হচ্ছে এবার রেকর্ড করেছে। বলতে হবে আজকের এই ম্যাচটাতে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে? হাত তুলেছেন, দেখি কি প্রশ্নের উত্তর দেন। একটু আমাকে মাইক্রোফোনে বলতে হবে। রিশাদ হোসেন, কংগ্রাচুলেশনস। এবং আপনার জন্য রয়েছে চ্যানেল 24 এর পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। কংগ্রাচুলেশনস। জি বসুন। আমরা পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে সেগুলো বিশ্লেষণ যাব, এবং আজকে আরও 2টো খেলা রয়েছে সেগুলো নিয়ে আলাপ করতে চাই। তবে তার আগে আপনারা দেখছেন আলটিমেট ওয়ার্ল্ড কাপ, এবং একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, আমরা বিরতি থেকে আসছি, বিরতির পরে আরও কথা হবে, আমাদের সাথেই থাকুন। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর হিসেবে আছে ZSRM, মাভিয়া ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার এবং RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। অপ্রতিরোধ্য আফগানিস্তানকে কে থামাবে, সেটা একটা ভালো প্রশ্ন হতে পারে, কেননা এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত 2টা ম্যাচে
যতটা ব্যবধান নিয়ে তারা জিতেছে, বিশেষ করে লাস্ট যে ম্যাচটা আমরা দেখেছি ইতিমধ্যে, যে নিউজিল্যান্ডকে মাঠে দাঁড়াতেই দেয়নি, যাদেরকে কিনা মোটামুটি প্রেডিকশনে সবাই কম বেশি 4 জন সেমিফাইনালসে 1 জন ধরা হচ্ছিল। এখন আফগানিস্তানের সামনে যে ইকুয়েশন, তাতে করে মনে হচ্ছে যে সবার আগে মনে হয় তারাই সুপার 8 কনফার্ম করে ফেলবে। যাই হোক, আমি খালেদ মাসুদ পাইলট আপনার কাছে আরও একবার যেতে চাই, আফগানিস্তানের পারফরমেন্সকে কি বলে সম্বোধন করবেন, বিশেষ করে ওদের যে ওপেনিং যে 2 ব্যাটসম্যান এবং সেই সাথে সাথে যে ওদের যে তারকা প্লেয়ার যাদের উপরে আসলে পুরা গোটা জাতি বিলিভ করবে, তারা একেবারেই কোনো ফ্লোর ছাড়ছে না প্রতিপক্ষের জন্য। আফগানিস্তান, এবং আপনি যদি দেখেন এই ওয়ার্ল্ড কাপে খুব বেশি হাই স্কোরিং গেম না। প্রথমে আপনাকে বলছিলাম যে 150, 60 বা 70 এরকম একটা রান হবে। তার মানে বোলারদের মধ্যে এখানে বোলারদের অনেক কিছু পাওয়ার আছে, সেটা ফাস্ট বোলার হোক, স্পিনার হোক, বোলারদের এবং ব্যাটসম্যানদের সমান খেলা হবে। আফগানিস্তানের বোলিং ডিপার্টমেন্টটা কিন্তু খুবই ভালো। আপনি পুরো অনেক ভ্যারিয়েশন আছে। রাশিদ খান লেগ স্পিনার, নবী আছে, ফারুকি ভালো বল করছে, ওদিকে টপ অর্ডারে গুরবাজ কয়েকদিন আগে ফারুকি তো জাস্ট অন ফায়ার, হ্যাঁ অন ফায়ার, 5 উইকেট নিয়েছে। তারপরে এদিক থেকে আবার আপনি যদি দেখেন যে গুরবাজ আইপিএল থেকে খেলে আসছে কেকেআরে, তো অলরেডি প্রুভেন কিছু প্লেয়ার আছে। তো অনেক আইপিএল খেলা, কোয়ালিটি ক্রিকেট খেলা প্লেয়ার কিন্তু অলরেডি এই টিমে আছে। আমার মনে হয় এই ইউএসএতে কিন্তু আফগানিস্তান টিম খুব ভালো রেজাল্ট করবে। এটা কেন? আমি বলছি, প্রথমে বললাম যে লো স্কোরিং গেম হচ্ছে, তার মানে বোলারদের এখানে কিছু করার আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আফগানিস্তান হচ্ছে খুব ফেয়ারলেস ক্রিকেট খেলে, মানে কাউকে কেয়ার করে। মাঠে যখন নামে আমার মনে হয়, আপনি যদি দেখবেন তাদের ল্যাঙ্গুয়েজ, অনেক সময় অনেক টিম থাকে খুব শেকি টাইপের থাকে, দেখে মনে হয় যে মানে একটু ভয় পাচ্ছি। তাদের মধ্যে মনে হয় হারাবার কিছু থাকে না, দেখলেই বোঝা যায় মাঠে নামছে মানে কিছু হারাবে না। ধরেন এই যে 15টা ম্যাচ হলো এখন পর্যন্ত, কি আপনার কাছে পিচগুলো কেমন লেগেছে? বিশেষ করে আমরা দেখছি বলগুলো খুব লাফিয়ে উঠছে, একই সাথে দেখছি আনইভেন বাউন্স হয়ে যাচ্ছে। তো সেখানে একজন ব্যাটসম্যানকে আসলে খুব প্রেডিক্টেবল হয়ে শট খেলাটা খুব ডিফিকাল্ট, বিশেষ করে পাওয়ার প্লেগুলোতে কাজে লাগানো। ভাইয়া হয়েছে কি, এতদিন আমরা কিন্তু অনেক সময় টি-20 ফরম্যাটে খেলি, আপনাকে অত জাজ করা লাগে না। উইকেট ফ্ল্যাট ট্র্যাক থেকে 200 রানের খেলা হয়, শুধু ধুমধারাক্কা সিমেন্টের উইকেটে মারছেন 4 ছক্কা। এখন ব্যাটসম্যানদের মধ্যে কিন্তু অনেক বড় পরীক্ষা যে এই উইকেটে আসলে কত রান হবে। আজকে শ্রীলঙ্কা কিন্তু জাজ করতে মিস করে গেছে। আপনি কিন্তু শ্রীলঙ্কা স্টার্টিংয়ে কিন্তু 13-14 ওভার পর্যন্ত খুব ভালো গেছে, পরে ওরা বুঝে নেয় যে আমি মোটামুটি 150-60 করলে তো এটা ভালো জায়গা। এবং অপোনেন্ট বাংলাদেশ টিম, যারা কিনা কনফিডেন্সের অভাবে ভুগছে, তো এদের সাথে আমার 200 রান করা দরকার না, মিনিমাম একটা রান যে 20 ওভার কম্প্যাক্ট ব্যাটিং করলেই কিন্তু শ্রীলঙ্কা টিম দাঁড়িয়ে। শ্রীলঙ্কা যে ভুলটা করছে, বাংলাদেশে সেই ভুলটা রেগুলারই করে আসছে। তো এমন দুটো দলের মধ্যে খেলা, দুজনেই ভুল করার সংখ্যাটা বেশি। ইন্ডিয়া টিম, অস্ট্রেলিয়া টিম কিন্তু এরকম ভুল করবে না। অস্ট্রেলিয়া টিম, ইন্ডিয়া টিম যখন যে কোনো ম্যাচ খেলে, তখন তারা প্রত্যেকটা ওভারকে অ্যানালাইসিস করে যে এই ওভারে কে বল করবে, মানে এই সময় কি থাকা উচিত, কি কোন ফিল্ডিং থাকা উচিত, প্রত্যেকটা ওভারে সেশনে তারা প্ল্যানিং করে এবং তারা প্রুভেন, তারা তো করতে ইউজ টু। আর আফগানিস্তানের কথা যেটা বলছেন, আমি বলবো যে আজকে তো অসাধারণ ম্যাচ খেলেছে। আপনি যদি দেখেন ব্যাটিংয়ে যে সুন্দর, রহমানুল্লাহ গুরবাজ 56 বলে 80 রান, হ্যাঁ 56 বলে 80 রান, ইব্রাহিম জাদরান, এবং ওরা দুজন একই সাথে পরপর 2টা ম্যাচের শতকের উপরে ওদের ওপেনিং পার্টনারশিপ সুপার। আমার কাছে নিউজিল্যান্ডকে দাঁড়াতে দেয় নাই পুরো ব্যাটিংয়ে। যখন নিউজিল্যান্ড ইনিশিয়ালি প্রথমেই ফারুক উইকেট নিয়েছে, মাঝে রশিদ খান উইকেট নিয়ে গেছে, নবী এসে উইকেট নিয়ে গেছে। তো আমার মানে টোটাল টিমটা তারা খুব মানে ফেয়ারলেস ক্রিকেট খেলছে। এবং ক্রিকেট 2020 ম্যাচ এরকমই খেলতে হবে আপনাকে। আপনি যে শেকি নিয়ে যাবেন 3 ঘন্টার খেলা, আলটিমেটলি 20 ওভারের খেলা, তো আপনি ওই সময় নাই, তো টেনশন অত মাথা নিয়ে হবে। আপনি একদম সেট যে আমি যাব, মাঠটাকে এনজয় করবো। আমি এনজয় বলতে বলছি যে হইল না, আমি এনজয় বলতে বলছি যে আপনি যে কাজটা করেন সেটা আনন্দ সহকারে করা। তো ওরা কিন্তু যেটা মাঠে নামে, তারা জিতার জন্য নামছে, প্ল্যানটা হচ্ছে আমি জিতবো। এবং এই ধরনের দলের কিন্তু আসলে হারাবার কিছু থাকে না। ওরা যখন খেলে এগেনস্ট নিউজিল্যান্ড, এগেনস্ট অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, তখন তারা চিন্তা করে যে আমাদের হারাবার কি আছে। কিন্তু নিউজিল্যান্ডের কি হলো আজকে? আমার মনে হয় যে 75 রান, একসময় মনে করছে যে ওদের ইতিহাসে সর্বনিম্ন রান হয়ে যায়। হ্যাঁ, এত খারাপ টিম না নিউজিল্যান্ড, হয়তো সুযোগ পায় নাই, আল্লাহ কি তারা আজকে ম্যাচে। এরকম ম্যাচ অনেকগুলো ম্যাচে, যেমন পাকিস্তান হারছে আপনার কাছে, অস্ট্রেলিয়া ইউএসের কাছে, এরকম কিছু ম্যাচ হবে। এবং 2020 ফরম্যাট এমন একটা ফরম্যাট যেখানে কিনা বড় দল যাকে যদি র্যাঙ্ক করি 20 এবং যদি 18 করি ছোট দলকে, বা 17 করি, 2020 ফরম্যাট আসলে কিন্তু আপনি যে কেউ জিততে পারে, এনিবডিজ গেম। বিকজ হচ্ছে কেন, আপনি কোনো কারণে যদি 6 বার ভালো বোলিং করে ফেলে দেন, ছোটো 3 উইকেট 4 উইকেট নিয়ে নেয়, ওই কাম ব্যাক করে এসে যে সুযোগটা পাবেন 20 ওভার, অত সময় পাবেন না। তো সেইটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় ছোটো দল এবং বড় দলের পার্থক্যটা খুব কম থাকে। বাংলাদেশে কিন্তু পরের ম্যাচটা হচ্ছে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে, যে স্টেডিয়াম নিয়ে ইতিমধ্যে অনেক সমালোচনা হয়েছে। আমরা দেখেছি শ্রীলঙ্কা ওখানে ইতিমধ্যে কোলাপস করেছে এগেইনস্ট সাউথ আফ্রিকা। ইন্ডিয়াও একটু বেগ পেয়েছে, আয়ারল্যান্ডের সাথে খেলা হচ্ছে, ওটাও খুবই লো স্কোরিং ম্যাচ হয়েছে। তো সেই গ্রাউন্ডে বাংলাদেশ আসলে কি অ্যাপ্রোচটা মাথায় রাখা উচিত? আমার মানে খুব বেশি চিন্তা করা উচিত না যে 200 রান টার্গেট, যদি টস জিতে, যদি বা ফার্স্ট যদি ব্যাটিং করে, যে 150 এভারেজ স্কোর, যে আমি 150 করবো। বিকজ হচ্ছে 150 হচ্ছে কেন বলছি, যে আপনি 20 ওভারে কম্প্যাক্ট ব্যাটিং করা,
মানে আপনি এমন থাকে না যে মারা বলতে আমি মারবই, কিন্তু বাজে শর্টস খেলবো না, এবং পার্টনারশিপটা বিল্ড আপ করা। তৈরি হৃদয় মাঝে ভালো ব্যাটিং করছে, ফিনিশ করছে ভালো মাহমুদুল্লাহ, কিন্তু উপর থেকে একটা টপ অর্ডার থেকে 6 ওভারটা সুন্দরভাবে ইউজ করা। কিন্তু অতিরিক্ত শর্টস খেলে আপনি শ্রীলঙ্কার মতো অল আউটে যান, উইকেট গিভ আপ না করা, মানে নষ্ট করে না, বরঞ্চ আমি 150 টার্গেট করি, আমার যেহেতু ভালো যাচ্ছে না 150 করি, বোলিং দিয়ে আমি কভার করবো। আজকে আরও দুটো খেলা আছে হাই ভোল্টেজ, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের খেলা আছে রাত 11টায়। এটা ছাড়া নেদারল্যান্ডস এবং সাউথ আফ্রিকা। নেদারল্যান্ড সাউথ আফ্রিকা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেহেতু গ্রুপ ডি এর খেলা এবং ওদের দুজনের দিকে আমাদের আলাদা করে চোখ থাকবে। এই জায়গাটা নিয়ে আপনার কি মনে হচ্ছে যে নেদারল্যান্ডস আমাদের সামনে আসবে, নেপালের সাথে আমাদের খেলা আছে, সেই জায়গায় প্রতিপক্ষ হিসেবে কিভাবে ওদেরকে আপনি ছোট করে দেখবার কিছু নয়। নেদারল্যান্ডস কিন্তু ভালো টিম, নতুনদের মধ্যে ভালো টিম। নতুন বলতে বলছে অনেক আগে থেকেই তারা আইসিসি থেকে অনেক আগে থেকে খেলে। আমরা যখন খেলতাম আইসিসি তখন তাদের অনেকগুলো প্লেয়ার আছে যারা কিনা আমি বলবো যে খুব সুন্দর কোয়ালিটি ক্রিকেট খেলে, কাউন্টি টোয়েন্টি খেলে। তো সাউথ আফ্রিকান যে স্টাইলে খেলে, নেদারল্যান্ডস তার ছোটো ভাই, মানে এই একই ধাঁচের খেলা, আমাদের সাবকন্টিনেন্টের মতো তাদের মতো ওই স্টাইলেই খেলে। তো আমি মনে করি যে এই টিমগুলো যে কোনো সময় যে কোনো বড় দলকে হারিয়ে দিতে পারে। 4 জন এনাদের ফিল্ডিং খুব ভালো দেখবেন। হ্যাঁ, নেদারল্যান্ডসের। আপনার কাছ থেকে একটা প্রেডিকশন নিয়ে রাখি আগে, পরে মিলিয়ে দেখবো। 4 জন সেমিফাইনালিস্ট এবার মনে হচ্ছে এখন পর্যন্ত যে 15টা ম্যাচ হলো, কাদেরকে রাখবেন না গিয়ে? না, অনেকে তো হয়তো ইমোশনালি বলবে যে বাংলাদেশ, ইমোশনালি বলে, বাট আমি খুব প্র্যাকটিক্যাল মানুষ। আপনি যদি পারফরমেন্স দেখে আমি বলতে চাই, আমি ইন্ডিয়াকে এগিয়ে রাখবো, অস্ট্রেলিয়াকে, এই দুটো টিম হচ্ছে ফাইনালের জন্য আমি ধরে রাখবো, বিকজ এই দুটো টিম একটা আলাদা টিম। সাথে ইংল্যান্ডকে ধরবো। আর ইউ নেভার নো, আমি ইংল্যান্ড কিন্তু প্রথম ম্যাচে খুব যে ভালো পজিশনে ছিল তা না, বৃষ্টিবিঘ্নিত ম্যাচ, ওটা ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু ইংল্যান্ড এমন একটা টিম না, আবার ব্যাক করে যায়, এত অলরাউন্ডার আছে, আপনি চিন্তা করতে পারবেন না, একদম 3-4টা সলিড অলরাউন্ডার আছে, যার জন্য খুব অ্যাডভান্টেজটা পাই। 10 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান পাবেন ইংল্যান্ড টিমে। তো সেই ক্ষেত্রে ইংল্যান্ডকে এগিয়ে রাখবো। আর আমার মনে হয় যে একটা নতুন কোনো টিম আসতে পারে, নতুন করে, সেটা কি সহযোগী হতে পারে? হতেই পারে, সহযোগী কোনো একটা দল চলে আসতে পারে। যুক্তরাষ্ট্র যেমন খেলছে তাতে করে যুক্তরাষ্ট্র হতে পারে, অসম্ভব কিছু না। যে কোনো একটা দল, আফগানিস্তান হতে পারে, আচ্ছা, যে কোনো একটা নতুন দল আমার মনে হয় যে সেমিফাইনালে আসতে পারে। এটা একটা ইন্টারেস্টিং, যেমন আপনি মনে হয় সম্ভবত পাকিস্তান আউট হয়ে যাবে, মনে হয়। তো পাকিস্তান যদি আউট হয়ে যায়, একটা বড় 8টা দলের মধ্যে কিন্তু একটা দল অলরেডি একটা ইন হচ্ছে। আর যদি পরে সেমিফাইনাল খেলায় যদি ফেভার করে যায়, সে কিন্তু বেরিয়ে উপরে ওয়েস্ট ইন্ডিজ, ওটা নিয়ে খুব আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ খুব একটা ওই যে ইন্ডিয়ার মতো গবেষণা করে না, আসলো ধুমধারাক্কা খেলবে, লাগলো না লাগলো হয়তো দেখা হলো, না লাগলে নাই, বাসায় গেছে। আচ্ছা, দেখি বাংলাদেশ ছাড়া, আমাদের ফ্যান জোনে যারা আছেন, বাংলাদেশ ছাড়া কে কোন দলকে সাপোর্ট করছেন বা মনে করছেন যে ভালো করবে? আমার কাছে আফগানিস্তানকে ভালো মনে হয় নতুন দল হিসাবে, কম্পারেটিভলি নতুন দল হিসাবে আফগানিস্তানকে খুব ভালো মনে হয়। আর আমি নিজে আসলে পাকিস্তানের ফ্যান, কিন্তু পাকিস্তান এবারে খুব আফগানিস্তানকে এগিয়ে রাখছেন খেলেছে, কিন্তু আফগানিস্তানকে আমি বাকিরা কি মনে করছেন বাংলাদেশ ছাড়া? যদি সাপোর্টের কথা বলি, সাপোর্ট ওয়াইজ, সাপোর্টটা বিশেষ করে আর স্পেসিফিক বলি না, ভারত আমার সাপোর্টার, মাইক্রোফোনে, কিন্তু আমি খেলোয়াড়দের মূল্যায়নটা পছন্দ করি। কোন দলকে সাপোর্ট করবেন, কোন দল এগিয়ে থাকবে? যেমন আমি দল হিসেবে বলেন, আফগানিস্তানের খেলা আর এখন যুক্তরাষ্ট্রের খেলাটাকে আমার খুব মনে হয়েছে। যুক্তরাষ্ট্র, এবং আচ্ছা, দেখি পেছনে ভাই কি মনে করছে, কোন দল? আমি বাংলাদেশের খেলাকে সবসময় আগায় রাখি, যদিও হেরে যাবে তারপরেও আমি বাংলাদেশকে আগায় রাখবো। যদিও হেরে যায় না, হেরে যাবে, হেরে যায় বা যাবে। তাই এত পেসিমিস্টিক হলে হবে? বাংলাদেশ আর কটা ম্যাচ জিতবে আপনার কি মনে হয় বলেন? আমার তো মনে হয় সবগুলো জিতবে। সবগুলো জিতবে যদি তারা পার্টনারশিপ করে। ঠিক আছে। আমি অনেক খেলা দেখছি যে প্লেয়ার আপনার 6 মারতে যায়, আপনার 4 মারতে যায়, যে আউট হয়ে যায় না, এমনটা করা যাবে না। আপনি 6টা বল খেলতে পারবেন। ঠিক আছে, আর একটা অ্যানসার নিব, দেখি আর কে কি মনে করছেন, তারপরে আপনাদের সেকেন্ড কুইজে চলে যাচ্ছি আমি। জি, আমি বাংলাদেশের পরপর বরাবরই নিউজিল্যান্ডকে সাপোর্ট করি। ওনাদের দেশের যে ভদ্রতা, এটাকে আমাকে মুগ্ধ করে। আচ্ছা, আজকের খেলা দেখে মুগ্ধ হইছেন? এটা আনলাকি, আমার সেকেন্ড টিম খুব স্বাভাবিক। আই হোপ যে নিউজিল্যান্ড স্ট্রংলি কামব্যাক করবে। হ্যাঁ, আশা রাখি ওরা কামব্যাক করবে। বাংলাদেশ দলের আগামীর জন্য শুভকামনা থাকলো। আমার বিশ্বাস বাংলাদেশ আর দুটো ম্যাচ জিতবে। নিঃসন্দেহে আপনাদের জন্য সেকেন্ড কুইজ। কথা না বাড়িয়ে প্রশ্নে চলে যাচ্ছি। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচেই আবার থাকছি, যেহেতু আজকেই হয়েছে, একদম ফ্রেশ মেমোরি আপনাদের। তাওহিদ হৃদয়ের সেই 3 বলে 3টা 6 বলা হচ্ছে যে এটার কারণে এই ম্যাচে অনেকটাই এগিয়ে গেছে এবং একটা টার্নিং পয়েন্ট। তাওহিদ হৃদয় আজকে কত রান করেছেন? হাত তুলবেন। আচ্ছা, আগে হাত তুলে বলার নিয়ম, যাই হোক উনি হাত তুলেছেন, আগে অ্যান্সার করেছেন। একটু মাইক্রোফোন একটু বলে নেন, যাতে জিনিসটা ফেয়ার রাখা উচিত। 20 বলে 40 কংগ্রাচুলেশনস, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের ফ্যানকে। ছিল ওনার দিক তাকায় বলছিল তাওহিদ হৃদয় কত রান করেছে, ওনার দিক তাকায় বলছিল, আম্পায়ার কিন্তু ওনার পক্ষে ছিল। আরে না, আমি জাস্ট ডেলিভারি দিলাম।
যাক আইসিসি আমি জাস্ট জোক অবজারভেশন না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, খালেদ মাসুদ পাইলটের কাছে আরও একবার যাই। খুব সংক্ষেপে জানতে চাইবো যে সামনে যে ম্যাচটা রয়েছে নেদারল্যান্ড সাউথ আফ্রিকা, কে জিততে পারে? অস্ট্রেলিয়া ইংল্যান্ড কে জিততে পারে? এই প্রেডিকশন দিয়ে আজকে আমি সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখবো। সাউথ আফ্রিকা অনেক ভালো টিম, বেটার সাইড। সাউথ আফ্রিকা জিতবে। আর অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যে? অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখবো। অস্ট্রেলিয়া সমান খেলা, বাট অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখবো। আর ইন্ডিয়া পাকিস্তানের একটা দৈরত অপেক্ষা করছে ঠিক তার পরের দিনই। আমি ইন্ডিয়াকে এগিয়ে রাখবো। ইন্ডিয়াকে এগিয়ে রাখবো। হ্যাঁ, আমি আসলে বেসিক্যালি মানে কোনো ওরকম সাপোর্ট করি না কোনো দলকেই, বাট আমার কাছে মনে হয় যে ওই পারফরমেন্স থাকে না, কিছু হিস্ট্রি বলে, অনেক কোয়ালিটি ক্রিকেট খেলে ইন্ডিয়া। আচ্ছা, আর এখন পর্যন্ত আসরের মধ্যে কোন প্লেয়ার মনে হয় যে এত কিছুর মধ্যে সবচেয়ে স্পটলাইট সে নিয়ে যাবে ওভারঅল সব পুরো আসরে? এই ওয়ার্ল্ড কাপে? এই ওয়ার্ল্ড কাপ টু আর্লি টু সে, আমার কাছে মনে হয় এত আগে বলা খুব কঠিন হবে। কন্টেনার অনেক, হ্যাঁ, মানে অনেক অনেক প্রচুর টিমে অনেক ভালো ভালো, আমি সবগুলো টিমের মধ্যে বলছি অনেক ভালো ভালো কিছু প্লেয়ার আছে। তো এটা আসলে বলা খুব কঠিন হবে যে কোন প্লেয়ারটা এই ওয়ার্ল্ড কাপের জন্য একদম মানে সুপার একটা প্লেয়ার হতে পারে। বাংলাদেশ যে সাউথ আফ্রিকার যে ম্যাচটা রয়েছে সোমবার, সেই ম্যাচে কীরকম স্কোর হতে পারে, বা অন্য কোনো স্ট্র্যাটেজি ছোট করে যদি বলেন যে কেমন অ্যাপ্রোচটা হতে পারে, বা কত রানের মতো খেলা হবে বলে মনে করছেন? যদিও যে স্টেডিয়ামে খেলা সেখানে কিন্তু একেবারেই লো স্কোরিং ম্যাচ হচ্ছে। হ্যাঁ, লো স্কোরিং ম্যাচ হচ্ছে। আমার মনে হয় যে দেখেন, আমরা তো হয়তো টিভিতে এখানে বসে আছি, বাংলাদেশে ম্যানেজমেন্ট যারা ওখানে আছেন, বিশেষ করে যারা সিনিয়র প্লেয়ার, ধরেন মাহমুদুল্লাহ রিয়াজ, শান্ত বা আমাদের কোচ, ওই উইকেটটা অনেক সময় বিহেভ চেঞ্জ হয়, কখনো কখনো দিনের সাথে সাথে উইকেট চেঞ্জ হয়। তো আমি আশা করি যে তারা যেন সুন্দর ডিসিশন নেয়। আপনার এখান থেকে এক্স্যাক্টলি বলা খুব কঠিন যে 150 হবে না 180 হবে, এমনও হতে পারে যে 170 রান হতে পারে, বাট আমরা ধারণা করতে পারি যে 150+ রান করতে পারলে আপনি মোটামুটি সেফ ধরে থাকবেন, বিকজ আপনি নিজস্ব ব্যাটসম্যানদেরও তো কনফিডেন্স নাই। ওটা ওই রানটা করতে পারলে আপনি অ্যাটলিস্ট ফিল্ডিং বোলারদের দিয়ে আপনি কভার করে 10 রান 15 রান যদি ফিল্ডিং থেকে আপনি কভার করতে পারেন, তাহলে কিন্তু 170-এর মতো রান। যাই হোক, বাংলাদেশের জন্য অনেক শুভকামনা থাকলো। খালেদ মাসুদ পাইলট, অনেক ধন্যবাদ আজকে আয়োজনে আসার জন্য, এবং সেই সাথে ফ্যান জোনে যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ পার্টিসিপেট করার জন্য। দর্শক, গ্রাম বাংলা টিউবস আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার বাই ভাইয়া হাউজিং, এবং এই আয়োজনে কো স্পন্সর হিসেবে আছে ZSRM, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL, এঙ্গেল অ্যান্ড চ্যানেল। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপাতত, তবে নিয়ম করে কালকেই 2:40 হাজির হয়ে যাবো। ক্রিকেট নিয়ে অনেক কথা হবে, অনেক আড্ডা হবে। সবাই ভালো থাকুন, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।